মাঝে মাঝেই দেখা যায় ওনার সামাজিক মাধ্যমের কিছু পোস্ট ঘিরে ওনাকে নিয়ে বিতর্ক রয়েছে, কারণে আপনাকে অনেক সময় বিতর্কের মুখে পড়তে হয়। আপনাকে অনেকেই বিতর্কিত মন্ত্রীও বলেন, কেন বলেন, কি মনে হয় এবং সেটাকে কিভাবে হ্যান্ডেল করেন? সত্যটাকে তুলে ধরলে পরে মানুষ বিতর্কিত হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, সমাজের জন্য দুর্ভাগ্যের বিষয়। এটা ঠিক নিঃসন্দেহে আমি এটা বলতে পারি যে 100% অ্যাচিভমেন্ট নিশ্চয়ই হচ্ছে না গ্রাসরুট লেভেলে। তো সেই জায়গাতে আমি বলছি না যে আমরা 100% অ্যাচিভ করছি আমরা সেখানে, কিন্তু আমি উন্নয়নের ধীরগতি নাকি বাস্তবায়নের ধীরগতি? নিশ্চয়ই বাস্তবায়ন। উন্নয়নের স্বার্থে রাজনীতি নাকি রাজনীতির স্বার্থে উন্নয়ন? উন্নয়নের স্বার্থে রাজনীতি। ফটিকছড়ি বিধানসভা কেন্দ্রের প্যাচারডরের বিলাসপুর গ্রামে তার জন্ম। একেবারেই সাধারণ পরিবারে তার জন্ম। প্যাচারডর সিনিয়র বেসিক স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা, তারপরে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ, এরপরে কৈলাসহর কলেজ থেকে কলা বিভাগে স্নাতক। এই ছিল ছোটবেলা থেকে জার্নি। তারপরে একটা সময়ে ছাত্র এবং যুব রাজনীতি এবং পরবর্তী সময় পূর্ণাঙ্গ রাজনীতিতে যোগদান, এবং ধীরে ধীরে আজ তিনি জনপ্রতিনিধি থেকে মন্ত্রী। কিন্তু কোথাও না কোথাও ওনাকে নিয়ে মাঝে মাঝেই দেখা যায় ওনার সামাজিক মাধ্যমের কিছু পোস্ট ঘিরে ওনাকে নিয়ে বিতর্ক রয়েছে। কার কথা বলছি? আমাদের সঙ্গে আজকে নিউজ স্টোরের মুখোমুখি রয়েছেন রাজ্যের প্রাণী সম্পদ, মৎস্য এবং তফসিলি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ স্টোরের পর্দায়। নমস্কার। শুরুতেই আপনার জার্নিটা যখন বললাম, এই যে একেবারে ছোটবেলা থেকে একেবারে সাধারণ পরিবার থেকে, কখনো তো নিশ্চয়ই ছোট থেকে ভাবেননি যে রাজনীতি করবেন। রাজনীতিতে আসা কিভাবে, একেবারে শুরুটা এটা জানতে চাই। নমস্কার, আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শকদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেলে আমাকে আহ্বান করার জন্য। আপনি যখনই বলছিলেন আমার অনেক স্মৃতি মধুর বিষয়গুলি উঠে আসছিল মনের মধ্যে, যেগুলি আজও অনেক বেশি আমাদের আনন্দ প্রদান করে। সেই স্মৃতিগুলি মধুর হিসেবে চিরকাল আমাদের কাছে আছে। এটা ঠিক, রাজনীতিতে আসার মতো কোনো স্বপ্ন আমার ব্যক্তি জীবনে ছিল না, কিংবা আমি যখন ছাত্র জীবনেও ছিলাম, কলেজে পড়াশোনা করেছি, তার পরবর্তী সময় যখন ব্যক্তিগত প্রফেশন নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছি, তখনও কিন্তু রাজনীতিতে অ্যাক্টিভভাবে আসবো বা সারাদিন মানুষের জন্য রাজনীতি করব, এই ভাবনা কিন্তু একদিনের জন্য মাথায় আসেনি। তবে এটা ঠিক, সেই সময় বামপন্থীদের যে অপশাসন, অত্যাচার, দুর্নীতি বা বিশেষ করে গরিব মানুষের উপর যে নির্যাতন, এগুলি বিভিন্ন সময় আমাদেরকে প্রভাবিত করেছে, আমাদের মনকে আঘাত করেছে, দোলায়িত করেছে, ভাবতে বাধ্য করেছে যে আমাদের মতো যুব সমাজ যদি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, এই সমাজকে, এই রাজ্যকে কে রক্ষা করবে? সেই উদ্দেশ্য নিয়ে এক সময় আমরা রাজনীতিতে এসেছি। উদ্দেশ্য ছিল একটাই, যে ত্রিপুরা রাজ্য থেকে এই যে বামপন্থাদের যে সন্ত্রাস, যে একটা ধর্ম বিরোধী, সনাতন সংস্কৃতির বিরোধী, যারা রাজ্যের উন্নয়নের বিরোধী, যারা প্রত্যেকটা মানুষের নির্যাতন করে, সাধারণ মানুষের ভোটে জিতে সাধারণ মানুষকে নিপীড়ন করা, এদের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে, খুনিদের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা একসময় প্রতিবাদে সামিল হয়েছি। একসময় আমাদের পরিবার কংগ্রেসের সাথে যুক্ত ছিল, কিন্তু বারে বারে যখন কংগ্রেস ব্যর্থ হয়েছে, পরবর্তী সময় রাজ্যের মানুষ যখন সিদ্ধান্ত নিল বিজেপির হাত ধরে এই রাজ্যে পরিবর্তন আনবে, ঠিক সেই সময় আমরাও সমানভাবে সিদ্ধান্ত নিয়ে তার সাথে সামিল হয়েছি। যে পরিবার একসময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, আমি যদি খুব ভুল না করে থাকি, আপনি কংগ্রেসের যে যুব দল রয়েছে সেটার একটা দায়িত্বে ছিলেন। একসময় প্রায় 2011 সাল থেকে 13 সাল পর্যন্ত যুব কংগ্রেসের সভাপতি আমি ছিলাম, ফটিকছড়ি ব্লক কংগ্রেসের। তো এটা ইতিহাস যদিও আজকের দিনে, কিন্তু আমরা সেদিন অনুভব করেছি যে হাজার হাজার শত শত মানুষ কংগ্রেসের জন্য প্রাণ দিয়েছে, বলিদান হয়েছে, আত্মত্যাগ করেছে, জীবনের সর্বস্ব হারিয়েছে। কিন্তু সেই কংগ্রেস দল বারে বারে ত্রিপুরা রাজ্যকে
সিপিএম এর হাতে বিক্রি করে দিয়েছে, সিপিএম কে সুযোগ করে দিয়েছে। দিল্লির কংগ্রেস বরাবর ত্রিপুরা রাজ্যটাকে তাদের কক্ষিগত করার জন্য সব রকমের সুবিধা প্রদান করেছে। স্বাভাবিক কারণে এই কংগ্রেস দলের মাধ্যমে কখনো খুনি সিপিএম কে সরানো সম্ভব নয়। আমরা মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজির মতো নেতৃত্বরা আশীর্বাদ হিসাবে 2016 সাল থেকে তারা আমাদের উপর বিশ্বাস বাড়িয়েছেন, আমাদেরকে আস্থা দিয়েছেন, ভরসা দিয়েছেন, যার ফলস্বরূপ ত্রিপুরা রাজ্যের একসময় যারা কংগ্রেস করতেন তার 98% মানুষ কিন্তু ত্রিপুরা রাজ্যে বিজেপির সাথে যুক্ত হয়েছেন এবং পরিবর্তনের সাথে সামিল হয়েছেন। এবং এটাই বাস্তব, 2018 সালে আমরা সেই খুনি সন্ত্রাসী বামপন্থীদের ক্ষমতাচ্যুত আমরা করতে পেরেছি, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মতো সুযোগ আমরা পেয়েছি। নিঃসন্দেহে আমি তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তৎকালীন যিনি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি ছিলেন অমিত শাহজি, আমাদের তৎকালীন সময়ের যিনি প্রভারী সুনীল দেওধরজি বা বিপ্লব কুমার দেব যিনি সভাপতি হিসেবে পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং অগণিত বিজেপি কার্যকর্তা, তাদের সবার আত্মত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ 7.5 বছর যাবৎ ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের মাধ্যমে এই সরকার কাজ করে চলছে মানুষের জন্য। এবং আমি বিশ্বাস করি গত 7 বছরে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব এবং বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে অভূতপূর্ব পরিবর্তন এবং উন্নয়ন এই রাজ্যের মানুষের জন্য আমরা করেছি, সেটা সত্যি প্রশংসনীয় এবং অকল্পনীয় নিশ্চয়ই। কারণ এগুলি কোনোদিন কল্পনার মধ্যে ছিল না, রাজ্যের মানুষ কখনো কল্পনা করেনি। সেটা রাস্তাঘাটের উন্নয়ন হোক, আমাদের রেল কানেক্টিভিটি হোক, এয়ার কানেক্টিভিটি হোক, ইন্টারনেট সার্ভিস ডেভেলপমেন্টের বিষয় হোক, গরিব কল্যাণের জন্য কাজ হোক, বিভিন্নভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, রাজ্য সরকারের প্রজেক্ট, সব মিলিয়ে আমি নিঃসন্দেহে বলতে পারি আনপ্রেসিডেন্টেড ডেভেলপমেন্ট হয়েছে এবং তার শিরোপা নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের প্রতি যায়। একটা জিনিস জানতে চাইবো, এই যে আপনি বলছিলেন যে কংগ্রেস থেকে কিভাবে আপনি বিজেপিতে আসা, এই যে 16 সাল থেকে যে আপনার জার্নিটা, দলের কার্যকর্তা হয়ে সেখানে একটা দীর্ঘ লড়াই, তারপর 2023-এ আপনি নিজে জনপ্রতিনিধি এবং প্রথমবারেই মন্ত্রী, এই দীর্ঘ লড়াইটা মানে কতটা কঠিন ছিল, সেখানে মানে জার্নিটা কি ছিল, এবং প্রথম দিন যেদিন মন্ত্রী হয়ে চেয়ারে বসলেন সেই অনুভূতিটার সঙ্গে আজকে 2023 থেকে 2025 এর প্রায় মাঝ সময়ে আমরা চলছি, সেখানে আপনি 3টি দপ্তর সামলাচ্ছেন। সেখানে শুরুতে একটা কথা বলেছি যে অনেক বিতর্ক রয়েছে, সমস্ত কিছুর মাঝখানে 3টে দপ্তর সামলে কতটা আপনার জার্নিটা সেখানে কঠিন ছিল? দেখুন, নিঃসন্দেহে সেই জার্নিটা কঠিন ছিল। আমাদের মনে আছে 2016 সালে যখন আমরা বামপন্থীদের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল মিটিং করেছি, আমরা মিছিল মিটিং করে বাড়ি ফিরতে পারতাম না, বামপন্থী নেতারা রাস্তায় দাঁড়িয়ে যেত আমাদের কর্মীদের মারার জন্য, আমাদের মারার জন্য। ইভেন তারা অনেকবার আমাকেও পার্সোনালি অ্যাটাক করার চেষ্টা করেছে, প্রাণে মারার চেষ্টা করেছে, কিন্তু আমরা মানে অদম্য শক্তি এবং মনে বল নিয়ে আমরা সিদ্ধান্ত করেছিলাম যে বামপন্থীদের সরাতে হবে যে কোনো মূল্যে। আমার মনে আছে বামপন্থী নেতারা আমাদের, বিশেষ করে মহিলা কর্মী যারা মহিলা মোর্চার হয়, যারা সেই সময় কাজে যোগ দিতেন, তাদেরকে হুমকি দিত, বাড়িতে গিয়ে তাদের স্বামীদের হুমকি দিত, আপনার স্ত্রীকে 3 তারিখের পরে ব্রয়লার মুরগি যেভাবে পিস করে কাটা হয় সেইভাবে পিস পিস করে কেটে মনু নদীতে ফেলে দেব। আমার মনে আছে আমাদের অনেক মহিলা কর্মী মিটিং করে আনন্দ মনে বাড়ি ফিরতো, কিন্তু রাত্রিবেলা 11টা-12টায় ফোন করে বলতো, দাদা আমাকে বাড়িতে এসে অ্যাটাক করেছে, বাড়িতে ভাঙচুর করছে, বলছে আমাকে নাকি মনু নদীতে নিয়ে কেরাসিন ঢেলে জ্বালিয়ে মেরে ফেলবে। এরকম প্রচুর ভয় ভীতি উপেক্ষা করে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে মাথা ফাটিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া, এগুলি হাজারো প্রবলেম আমরা ফেস করেছি, আমরা নিজেরা ফেস করেছি। আমাদের সভা চলছে, মিটিং চলছে, সেখানে আক্রমণ করা, মিছিল হবে অপরদিকে তাদের মিছিল বের করে দিয়ে আমাদের মিছিলকে বন্ডুল করা, এমন অনেক অপপ্রয়াস বামপন্থীরা করেছে, অনেক অপচেষ্টা করেছে, অনেক রক্তচক্ষু দেখিয়েছে। কিন্তু সত্য এটাই ছিল, রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল সেই কুখ্যাত নরপিপাস বামপন্থীদের আর রাজ্যে ক্ষমতায় রাখা যাবে না। এবং আমরা সবাই মিলে, আমার মনে আছে সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমি মিটিং করতাম বিভিন্ন পাহাড় থেকে সমতল। এক এক দিনে আমি 10টা-15টা করে আমি মিটিং করেছি। এবং সেই সময় আমি যুব মোর্চার সভাপতি হিসাবে আমার উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব একদম সারা দিন দৌড়ে মিটিং করেছি, মিছিল করেছি, মানুষকে বুঝিয়েছি, বামপন্থীদের অপশাসন সম্পর্কে মানুষকে অবগত করতে পেরেছি। মানুষও সেখানে সাড়া দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, এবং যার ফলে 2018 সালে
এবং সেই সময় দল আমাকে 2018 সালে প্রার্থী ফটিকরায় বিধানসভায় করে এবং 2018 সালের 3 মার্চ আমি প্রথমবার বিধায়ক হই 2018 সালে এবং 2829 ভোটের ব্যবধানে আমি বাম প্রার্থী টুনুবালা মালাকারকে পরাজিত করেছি ফটিকরায়। এবং সেই সময় আমার মনে আছে আমি যখন প্রার্থী হিসেবে বিজেপি দল যখন আমাকে নমিনেশন দিয়েছে, আমি অত্যন্ত বয়সে ছোট ছিলাম, আমাকে নিয়ে অনেক হাসাহাসি বামপন্থীরা করেছে, বাচ্চা ছেলে কি করে রাজনীতি করবে, কিভাবে ভোটে জিতবে, এগুলি অনেক কিছু আমরা সহ্য করেও আমরা কাজ করেছি এবং আমরা মনে প্রাণে করেছি। আমাদের মধ্যে কোনো রকমের দাগ ছিল না, রাজনৈতিক দাগ ছিল না, আমরা নিষ্পাপ ছিলাম, মানুষ আমাদেরকে সমর্থন করেছে এবং 2018 সালে 2829 ভোটের ব্যবধানে আমি এমএলএ হয়েছি। 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত ফটিকরায় বিধানসভার একজন দায়িত্বপূর্ণ একজন জনপ্রতিনিধি হিসাবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি ফটিকরায় মানুষ যে সমস্ত জিনিস থেকে বঞ্চিত ছিল, যে উন্নয়নের ছোঁয়া ফটিকরায় বিধানসভায় দিতে পারেনি বামপন্থীরা, সেখানে যাতে পরিবর্তন আনতে পারি। এবং নিঃসন্দেহে আমি বুক টুকে গর্বের সহিত বলতে পারি দীর্ঘ 30-40 বছরে বামপন্থী এবং কংগ্রেস জোটের সরকারে ফটিকরায় বিধানসভায় তারা যা কাজ করেছে, আমি গর্বের সহিত বলতে পারি আমাদের গত 5 বছরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আমি ফটিকরায় বিধানসভায় তাদের তুলনায় 3 গুণ বেশি উন্নয়নমূলক কাজ করেছি, কয়েক গুণ বেশি মানুষের কাছে গেছি, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি, মানুষের সার্বিক সমস্যা নিজে দাঁড়িয়ে থেকে সমাধান করার চেষ্টা করেছি। যার ফলস্বরূপ দ্বিতীয়বার যখন বিজেপি দল আমাকে বিশ্বাস ভরসা করে ফটিকরায় বিধানসভায় প্রার্থী নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমি প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছি। দ্বিতীয়বারও কিন্তু ফটিকরায় বিধানসভার মানুষ আমাকে মানে তাদের ভরপুর বুক ভরা ভালোবাসা এবং 2 হাত তুলে আশীর্বাদ করেছেন এবং ফটিকরায় বিধানসভার আমি 2023 সালে 5400 ভোটের ব্যবধানে ফটিকরায় বামপন্থী প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হয়েছি। এই যে আপনি 18 সালের ভোটের মার্জিন এবং 23 সালের ভোটের মার্জিন দেখবেন ডাবল মার্জিনে আমি জিতেছি। তার লক্ষ্য একটাই, তার উদ্দেশ্য একটাই, কারণ আমরা মানুষের জন্য কাজ করেছি 5 বছর, মানুষকে অনেক কিছু দেখিয়েছি, সিপিএম নেতৃত্বও স্বীকার করেছে। এটা ঠিক, সুধাংশুবাবু যখন থেকে ফটিকরায়ের বিধায়ক হয়েছেন ফটিকরায় অনেক কিছু পেয়েছে, খেলা হোক, মেলা হোক, ফুটবল টুর্নামেন্ট হোক, ক্রিকেট টুর্নামেন্ট হোক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, কালচারাল বিষয়গুলিকে প্রমোট করার সার্বিক দিক থেকে যেভাবে আমরা করেছি এটা কোনোদিন কল্পনাও তারা করতে পারেনি। ফটিকরায় বিধানসভার অনেক বড় দাবি ছিল যেগুলি বিগত সময় পূরণ হয়নি, আমি বিধায়ক হওয়ার পর সেগুলিকে পূরণ করেছি। এবং নিঃসন্দেহে রাজ্যের মানুষের আশীর্বাদ, আমার বিধানসভার মানুষের আশীর্বাদ, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের আশীর্বাদে দ্বিতীয়বার যখন এমএলএ হয়েছে আমি, তারা আমাকে মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর সিদ্ধান্ত করেছে। আমি মনে করি আমার মতো একজন ছোট্ট কার্যকর্তার জন্য এটা অনেক বড় আশীর্বাদ, অনেক বড় উপহার এবং নিঃসন্দেহে আমি সেই দায়িত্ব নিরলসভাবে পালন করার চেষ্টা করছি। 3 দপ্তর যেটা আমার হাতে রয়েছে, এই দপ্তরের মাধ্যমে রাজ্যের মানুষের কিভাবে প্রতিনিয়ত উন্নয়ন করা যায় তার জন্য কিন্তু কাজ করছি। আপনি এই যে 3 দপ্তর নিয়ে কথা বলছেন, আপনি তো বললেন যে আপনার যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে আপনি কাজ করেছেন, যেটা 18 থেকে 23 ভোটের মার্জিনটা সেখানে অনেকটা বেড়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এই যে দপ্তর 3টে রয়েছে, সেখানে এখন 2023 থেকে 2025 আপনাদের যে 2.0 যে লক্ষ্যমাত্রা ছিল সেটা তো অনেকটাই, সেটা আমরা দেখলাম যে মাস কয়েক আগেই সেটা আপনাদের একটা সেলিব্রেশন আমরা দেখতে পেয়েছি বিজেপি দলের তরফে। তো আপনার এই 3 দপ্তরের কতটুকু কাজ আপনি শেষ করতে পেরেছেন এবং কতটা লক্ষ্যমাত্রা রয়েছে? আমি যদি আমার 3 দপ্তরের কথা বলি, বিশেষ করে এআরডিডি ফিশারির কথা যদি আমি আপনাকে বলি, আমি নিঃসন্দেহে বলতে পারি এবং আমি চ্যালেঞ্জ করেও বলতে পারি, আপনি গত 25 বছর বামপন্থীদের সাকসেস স্টোরি বের করুন, অ্যাচিভমেন্ট বার করুন, আর গত আমার নেতৃত্বে 2.5 বছরের সেই যে ডেভেলপমেন্ট বা অ্যাচিভমেন্ট সেটাকে আপনি কম্পেয়ার করবেন। আমি নিঃসন্দেহে দাঁড়িয়ে বলতে পারি আমার ডিপার্টমেন্টে একটা হিউজ ট্রান্সফর্ম আমরা এনেছি এবং আজকের দিনে এই এআরডিডি ফিশারি ডিপার্টমেন্ট এক সময় বামপন্থীদের সময় যেটা নেগলেক্টেড ডিপার্টমেন্ট ছিল, কর্নার ডিপার্টমেন্ট ছিল, সেটাকে ফ্রন্ট লাইনার হিসেবে সামনে আনার কাজ কিন্তু এই সময় আমরা করছি। আপনি ফিশারির কথা বলেন, এই রাজ্যে মাছ উৎপাদনে, মাছের মৎস্য চাষীদের ডেভেলপমেন্টের জন্য কোনো স্পেসিফিক পলিসি ছিল না, কোনো রকমের স্পেসিফিক মিশন কিছু ছিল না। বছরের শেষে কিছু মানুষকে মাছের পোনা দেওয়া, কিছু খাদ্য এই বছরের খাদ্য অন্য 2 বছর পরে দেওয়া, পয়সা লুটপাট করা, অফিসের মধ্যে কোনো রকম ওয়ার্ক কালচার নেই, এই সব কিছু আমরা দেখেছি। কিন্তু যখন থেকে আমি মন্ত্রী হয়েছি এখন থেকে অনেক ইনোভেটিভ আইডিয়ার সাথে
এই রাজ্যের মাছের চাহিদা কিভাবে পূরণ করা যায় তার জন্য আমার ডিপার্টমেন্ট কাজ করছে। আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি যখন থেকে মন্ত্রী হয়েছি এমনটা হয়নি যে আমরা শুধু সেক্রেটারিয়েটে বসে এসি রুমে বসে কাজ করছি আর অর্ডার করছি, এমনটা না। সেক্রেটারিয়েটে বসে যা সিদ্ধান্ত হচ্ছে, ডাইরেক্টরেটে বসে যে সিদ্ধান্ত হচ্ছে, সেগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা জেলা স্তরে যাচ্ছি, ব্লক স্তরে যাচ্ছি, ফিল্ডে চলে যাচ্ছি, যাতে সেগুলিকে ইমপ্লিমেন্ট করা যায়। আমাদের ফ্রন্ট লাইনার ওয়ার্কার যারা আছে, গ্রাউন্ড লেভেল ওয়ার্কার যারা আছে, তাদেরকে যাতে আমরা মোটিভেট করতে পারি, তাদেরকে এনকারেজ করতে পারি, এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর প্রত্যেক জেলাতে যাচ্ছি, রিভিউ মিটিং করছি, সেদিন ওই জেলাতে থাকছি, পরের দিন ফিল্ড ভিজিট করা, ইনঅগ্রেশন, ডিস্ট্রিবিউশন, এই সব কিছুর মাধ্যমে একটা আলোড়ন সৃষ্টি করার কাজ, অর্থাৎ একটা ট্রান্সফরমেটিভ ওয়েতে কাজ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেগুলিকে ইমপ্লিমেন্ট করছি। আমি যখন মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছি 2023 সালে, তখন দেখেছি ত্রিপুরা রাজ্যে মাছের উৎপাদন মাত্র আপনার 78 থেকে 80,000 মেট্রিক টন এরকম সামথিং ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে 2025 সালে আজকে আমাদের রাজ্যে মাছের উৎপাদন আমরা 86,000 মেট্রিক টনে পৌঁছাতে পেরেছি। এই গত 2.5 বছরে প্রায় 5 থেকে 6,000 মেট্রিক টন ফিশ প্রোডাকশন আমাদের রাজ্যে ইনক্রিজ করেছে। আজকের দিনে আমাদের রাজ্যে 1,17,000 মেট্রিক টন মাছের আমাদের ডিমান্ড আছে, হোয়ারেজ আমাদের প্রোডাকশন এই আজকের ডেটে 86,000 আছে। আরো চ্যালেঞ্জেস আমাদের কাছে আছে। এই জন্য এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা সাবডিভিশন এলাকাতে আমরা 2টা করে বিগ ওয়াটার বডিজ নিচ্ছি, যেগুলি আনইউটিলাইজ কন্ডিশনে আছে, পরিত্যক্ত অবস্থায় আছে, সেগুলিকে আমরা সংস্কার করব, রিক্লেমেশন করব এবং করে সেখানে ফিশ প্রোডাকশনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে ঊনকোটি জেলার বড় যেটা ওয়াটার বডিজ রয়েছে, ব্যারেল ল্যান্ড পড়ে আছে 17 মিয়ার হাওড় বলে, এটাকে বিসিনগর গ্রাম পঞ্চায়েত, সেখানে আমরা 100 কোটি টাকার প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম এবং আমি তার জন্য সেভারাল টাইম পারসিউ করেছি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, এবং সাবসিকুয়েন্টলি 43 crores এর আমরা ফার্স্ট ফেজ স্যাংশন পেয়েছি। রেস্ট অ্যামাউন্ট আমরা এটা কাজ শুরু করে এনওসি পাঠালে, ইউসি পাঠালে তারা বাকিটা আমাদেরকে দেবে। তো আমরা টার্গেট করছি শুধুমাত্র ঊনকোটি জেলা থেকে যাতে আরো কমপক্ষে 1000-2000 ফিশ প্রোডাকশন যাতে আমরা ইনিশিয়ালি আনতে পারি, তার জন্য ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, যেখানে 100 কোটি টাকার প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, সেখানে আমরা ডিগিং করব, বিগ ওয়াটার বডিজ ক্রিয়েশন করব, ফিড মিল তৈরি করব, ট্রেনিং সেন্টার করব, সেখানে বোটিং তৈরি করব, সেখানে মৎস্য চাষীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। সেভারাল ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কাজ শুরু করছি। মৎস্য চাষী যারা আছে তাদেরকে সেই কাজে উৎসাহিত করার জন্য মৎস্য সহায়তা যোজনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ফার্স্ট টাইম আমরা লঞ্চ করেছি। বছরে 6,000 টাকা আর্থিক সুবিধা, যেমন কিষাণ সম্মান নিধি আমাদের রাজ্যে রয়েছে, সিমিলারলি মৎস্য সহায়তা যোজনা। এইভাবে অনেকগুলি কম্পোনেন্টে, এই যে যেমন ধরুন আমাদের ফিশারি ডিপার্টমেন্ট থেকে আমরা মাছের পোনা দিচ্ছি, খাদ্য দিচ্ছি। একসময় কিছুটা আমি যখন এসে মন্ত্রী হিসেবে দেখেছি যে এটার মধ্যে কোনো রকমের ডিসিপ্লিন ছিল না। মাছের পোনা ফেলা হতো, উত্তম সময় হচ্ছে মে টু আগস্ট, কিন্তু দেখা যাচ্ছে মাছের পোনা ফেলার জন্য ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারি মাসে অফিসাররা যাচ্ছে, কারণ সেখানে প্রপার ইমপ্লিমেন্টেশন ছিল না, মনিটরিং ছিল না। এখন আমরা বলেছি এট এনি কস্ট বাই 15th আগস্ট আপনাকে মাছের পোনা অ্যারেঞ্জিং কমপ্লিট করতে হবে। আপনি এখানে আপনাকে একটু জিজ্ঞেস করবো, এই যে মনিটরিং এর কথাটা বলছেন, এই যে আপনারা বলছেন যে বাম আমলে সেখানে কোনো ধরনের পলিসি ছিল না, কোনো বিশেষ করে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে যে তথ্যটা আপনি দিচ্ছেন বামেদের থেকে অনেকটাই বিজেপির সরকার এবং আপনার দপ্তর অনেকটাই গিয়ে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিগত যে বাঙালির যে উৎসবের মরশুমগুলো ছিল সেখানে যে মাছের যে চাহিদা, বাজারে যে গ্রাহকদের যে চাহিদা ছিল, যেটা সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছিল সেটা বাস্তবে কার্যকরী হয়নি, বাজার মুখে মানুষ সেই ঘোষণা অনুযায়ী মাছ পাননি। সেখানে কি তাহলে এই যে উৎপাদনের সংখ্যাটা আপনি বলছেন সেটা কি শুধুমাত্র সংখ্যায় রয়ে গেছে? না দেখুন, নিঃসন্দেহে আমি কি বললাম আপনাকে, অর্থাৎ আমাদের রাজ্যে এই মুহূর্তে 86,000 মেট্রিক টন প্রোডাকশন আছে। এটা শুধু ফিশারি ডিপার্টমেন্টের প্রোডাকশন না, এটা সারা রাজ্যের প্রোডাকশন। নদী, নালা, ছড়া, ব্যক্তিগত কারোর পুকুর, মনে করুন আপনার পুকুর আছে, এরকম অনেকের পুকুর আছে, সবকিছু মিলে আমাদের 86,000 প্রোডাকশন আছে। হোয়ারেজ আমাদের ডিমান্ড হচ্ছে 1,17,000 মেট্রিক টন। এইবারে উৎসবের মরশুমে, সেটা পয়লা বৈশাখ হোক, পৌষ সংক্রান্তি হোক, দশমী হোক, আমরা যখন ফিশারি ডিপার্টমেন্ট থেকে অ্যানাউন্সমেন্ট করি, আমাদের যেমন 23টা বা 35টা ফার্ম আছে, এই ফার্ম থেকে যে প্রোডাকশনগুলি আসে সেগুলি আমরা সরকারি মূল্যে, যেমন ধরুন বাজারে যদি সেটা 300 টাকা হয়, আমরা 200 টাকা কেজিতে আমরা বিক্রি করছি। ইট ডাজন্ট মিন দ্যাট আমরা প্রত্যেকটা মানুষের চাহিদা ফুলফিল করতে পারি, আমরা করতে পারি না, কারণ আমাদের কাছে সেই রকমের প্রোডাকশন নেই। এবারে পাবলিকের যে সমস্ত ওয়াটার বডিজ আছে
তারা উৎসবের সময় বিক্রি করবেন কিনা না, দ্যাট ইজ দেয়ার ডিসিশন, আমরা তো সেখানে রুল করতে পারি না। তো এই জন্য আমি বলছি আমাদের যেটা আছে সেটা হচ্ছে লিমিটেড প্রোডাকশন। লিমিটেড প্রোডাকশন দিয়ে আমরা আনলিমিটেড লোকের ডিমান্ড ফুলফিল করতে পারি না, মিট করতে পারি না। হাওয়েভার আমরা চেষ্টা করি, যেমন ইলিশ মাছের প্রোডাকশন আমাদের রাজ্যে নেই, আমরা বাইরে থেকে ইলিশ মাছ হায়ার করি যাতে বাজারের দাম সেটাকে কন্ট্রোল করা যায়, বাইরে থেকে যাতে ভালো মাছ এনে রাজ্যের মানুষকে কম দামে দেওয়া যায় তার জন্য আনি। কিন্তু শহর আগরতলাতে হয়তো বা মনে করুন উৎসবের দিনে আমার ডিমান্ড থাকবে মনে করুন 5000 মেট্রিক টন, আমরা হয়তো আনি 200 মেট্রিক টন, তাহলে there is a huge gap, ঠিক আছে? এটা সিম্বলিক যে ফিশারি ডিপার্টমেন্টও এই কাজগুলি করছে, একটা সময় ছিল না। এখন যেমন আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে ফিশ ফেস্টিভ্যাল করছি, এই কনসেপ্ট আগে ছিল না। এখন আমরা স্টেট লেভেলে ফিশ ফেস্টিভ্যাল করছি, কেন? যাতে রাজ্যের যারা প্রোগ্রেসিভ ফার্মার আছে, ফিশ ফার্মার যারা আছে, তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে হার্ডওয়ার্ক, সেটাকে যাতে আমরা জেলা স্তরে রিকগনাইজ করতে পারি, অনার করতে পারি। তো এই সমস্ত কনসেপ্ট নিয়ে যাচ্ছি, কারণ তাদেরকে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে, যারা মাছ উৎপাদনে আমাদের রাজ্যকে সাহায্য করছে, তাদেরকে মোটিভেট করা, তাদের পাশে থাকা, এই কাজটা কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট। এখানে দুটো প্রশ্ন একসঙ্গে রাখতে চাইবো। উৎসব করছি আমরা, সেখানে যারা মৎস্য চাষ করছেন চাষিদের সেখানে মোটিভেট করার চেষ্টা করছি, কিন্তু আপনি যেটা বলছেন যে এসি ঘরে বসে না থেকে আপনি যাচ্ছেন, সেটা অনেকেই আমরা দেখছি বিভিন্ন জায়গায়, কিন্তু বাস্তবে এই যে মনিটরিং এর কথাটা বলছেন, যাদের ধরুন আপনারা সুবিধাভোগী রয়েছেন তাদের আপনারা মাছের পোনা দিচ্ছেন, কিন্তু এই মাছের পোনাটা বাস্তবে তারা আদৌ চাষ করছেন কিনা, না সেটা নিয়ে কোথাও অন্যত্র বিক্রি করে দিচ্ছেন, এটার মনিটরিং একেবারে গ্রাউন্ড লেভেল থেকে কতটা হচ্ছে, এই একটা প্রশ্ন থাকছে। আর দ্বিতীয়, এই যে বলছেন যে যতটা চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী সবটা তো পূরণ করা সম্ভব নয়, তবে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সেটা চেষ্টা চলছে। আপনি দপ্তর সামলানোর পর যেটা বললেন যে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়েছেন, আপনি মাঠে কাজ করছেন, সেখানে দাঁড়িয়ে উৎপাদনটা যতটা আরো হওয়া দরকার সেটা ধীর গতিতে হচ্ছে বলে মনে হচ্ছে না, কেন হচ্ছে? দেখুন, এই দুটো প্রশ্ন। ঠিক আছে, দেখুন আমাদের রাজ্যের সমস্যা হচ্ছে কি, আমাদের রাজ্যে বড় কোনো ওয়াটার বডিজ নেই, আমাদের কাছে কোনো সি ওয়াটার নেই, কোস্টাল এরিয়া নেই। আমাদের ফিশারি প্রোডাকশনটা ইনল্যান্ড ফিশারির উপর ডিপেন্ড করে। তো আমাদের ইনল্যান্ড ফিশারি, আমাদের ওয়াটার বডিজ খুব লিমিটেড। তো যেহেতু আমাদের লিমিটেড মানে ফিশারিজ, লিমিটেড ওয়াটার এরিয়া, আমরা চাইছি এটাকে আরো কত বেশি প্রোডাক্টিভ করা যায়, কম জলাশয় থেকে বেশি মাছের উৎপাদন কি করে করা যায়, তার জন্য ফিশারি ডিপার্টমেন্ট অনেক সায়েন্টিফিক ওয়েতে চেষ্টা করছে সেগুলিকে বৃদ্ধি করার জন্য। তার সাথে সাথে আমি কিছুক্ষণ আগে বলেছি আমাদের রাজ্যে যে সমস্ত পরিত্যক্ত জলাশয়গুলি আছে এগুলিকে এখন আমরা ফাংশনাল করার সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা প্রশ্ন আপনার ছিল যে যাদের সুবিধাভোগী, যাদের পাওয়ার কথা ছিল মাছের পোনা, তারা না পেয়ে অন্য কারোর কাছে বিক্রি করা, কতটা গ্রাউন্ড লেভেলে মনিটরিং হচ্ছে? দেখুন, এটা তো নিঃসন্দেহে আমাদের যারা সাব ডিভিশন লেভেলে, ব্লক লেভেলে যারা অফিসার আছে, এটা তাদের দায়িত্ব, জনপ্রতিনিধি যারা আছে তাদের দায়িত্ব, কারণ তারা যে বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করছে অ্যাকর্ডিং টু বেনিফিশিয়ারি লিস্টই যাতে মাছের পোনা ডিস্ট্রিবিউশন করা যায়। কিন্তু আমার কনসেপ্টটা আলাদা জায়গাতে। আপনি ধরুন এ বা বি কে আমি লিস্ট করেছি, এ বি কে না দিয়ে যদি সি ডি কেও মাছের পোনা দিই, আলটিমেটলি মাছের পোনা তো জলাশয়ে তো যাবে, জলে তো যাবে। তো আপনি যে জলাশয়ে ফেলুন, এই জলাশয় থেকে তো মাছের প্রোডাকশন আসবে। এখন আমার বক্তব্য হচ্ছে আমরা 2 লাখের টার্গেট করেছি মাছের পোনা ফেলবো একটা ব্লকে, ওই ব্লকে যাতে 2 লাখই পড়ে, এবারে এক্স ওয়াই জেড কার পুকুরে পড়বে এটা লোকাল যারা আছে তারা ডিসাইড করবে। কিন্তু 2 লাখের জায়গায় যদি 50,000 কম পড়ে, সেখানে আমাদের চ্যালেঞ্জ, সেই জায়গাটা আমাদের দেখতে হবে যাতে কোনোভাবেই কম না হয়, কারণ আমাদের টার্গেট 2 লাখ মাছের পোনা থেকে আমাদের বড় কিছু প্রোডাকশন আমরা আগামী দিন আশা করছি। তো এটা হচ্ছে মূল বিষয়। তো অনেক ভালো ভাবে কাজ করছে, এবং আমি বিভিন্ন জেলা ভিত্তিক যখন রিভিউ মিটিং গুলিতে যাচ্ছি, চেয়ারম্যান, এমএলএ যারা আছেন, সভাধিপতি যারা আছেন, তারাও খুব পজিটিভ রেসপন্স দিচ্ছেন। তারাও বলছেন যে না, এখন অনেক চেঞ্জেস আসছে, আমাদের অফিসাররাও বাড়ি বাড়ি গিয়ে সেগুলি মনিটরিং করছেন, ব্লক লেভেলে তারা ট্রেনিং করাচ্ছেন, সবকিছুতে আমাদের অনেক ভালো। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি আজকের এই শুভ সন্ধ্যায়, আগামী 2-1 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে ফিশারি সেক্টর একটা ব্যাপক পরিবর্তন আপনারা দেখবেন, এবং আমার প্রত্যাশা আমাদের যে চাহিদা আছে নিঃসন্দেহে আমরা তার কাছাকাছি পৌঁছাবো। সেই লক্ষ্যে আমরা দিনরাত পরিশ্রম করছি, আমরা রাজ্যের সমস্ত মানুষের সেখানে সহযোগিতা কামনা করছি। এখানে এই ফিশারি নিয়ে আরেকটা প্রশ্ন করবো। আপনি বলছিলেন যে এই যে চাহিদার ক্ষেত্রে আমাদের তো লিমিটেড প্রোডাকশন, এবং সেই জায়গায় সরকার তো তাদের যে বডি রয়েছে সেগুলোতে কাজ করছে, কিন্তু যাদের ধরুন ব্যক্তি মালিকানা পুকুর রয়েছে, সেখানে এই পুকুরের ক্ষেত্রে পুকুর সংস্কার করানো বা তার জন্য আমরা ফান্ড দিচ্ছি। যেমন এই যে রিসেন্ট ফ্লাড গেছে, এই ফ্লাডের কারণে অনেকেরই পুকুর নষ্ট হয়েছে,
অনেকে পুকুরে পলি পড়ে বালি পড়ে সেগুলি নষ্ট হয়ে গেছে, তার জন্য ডিসিল্টেশন হোক বা রিক্লেমেশন হোক, রেনোভেশন হোক, এই সমস্ত পারপাসে আমাদের পুরো রাজ্যে এখন পর্যন্ত আমরা 22 কোটি টাকা প্রদান করেছি এবং এই 22 কোটি টাকা আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা দিয়েছি এবং সাবসিকুয়েন্টলি সেগুলিতে আমরা অর্থ বরাদ্দ করছি যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিপূরণ হিসেবে। তবে এটা সাফিসিয়েন্ট না, কারণ আমাদের ফিশারিতে হিউজ লস হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে টাকা চেয়েছি, রাজ্য সরকারের কাছেও টাকা চেয়েছি, আমরা পরবর্তী সময় টাকা পেলে আমরা নিশ্চয়ই যারা যারা এখনো ক্ষতিপূরণ পাননি তাদেরকে আমরা টাকা দেব। এই যে টাকার আবেদন করা হয়েছে, কতটা সেখানে আবেদন? দেখুন, অ্যাকর্ডিং টু 2014 যে ফ্লাড ছিল সেটা আমরা দেখেছি আমাদের ফিশারি ডিপার্টমেন্ট অ্যাসেসমেন্ট অনুযায়ী অলমোস্ট 1100 থেকে 1200 কোটি টাকার আমাদের লস হয়েছে। ঠিক আছে, তো ওয়ারেজ আমরা অনেক কম পাচ্ছি টাকা, ঠিক আছে না, তো স্বাভাবিক কারণে আমরা সেগুলিকে মিট করার জন্য আমরা পর্যায়ক্রমে দিচ্ছি এবং রিসেন্টলি আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার একটা বড় স্কিম পেয়েছি, ফান্ড পাচ্ছি। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় আমরা সেগুলিকে কাভার করার চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিত যে স্কিম রয়েছে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, তার মাধ্যমেও রাজ্যের মৎস্য চাষী যারা আছে তাদের পুকুরের সংস্কার করা, নতুন পুকুর তৈরি করা বা তাদের ফিড দেওয়া, খাদ্য মানে পোনা দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু আমাদের পর্যায়ক্রমে চলছে। এনইসি থেকে আমরা নতুন করে ফান্ড এনেছি প্রায় 9.5 কোটি আলাদা করে শুধুমাত্র এই পুকুর সংস্কার করার জন্য, যাদের পুকুরে ধরুন আজ থেকে 10 বছর আগে বানিয়েছি কিন্তু এখন সংস্কারের ভাবে জল থাকে না, সেগুলিকে সংস্কার করার জন্য এনইসি থেকে আমরা সেপারেট প্রজেক্ট এনেছি এবং আমাদের ফিশারি ডিপার্টমেন্টে দিয়েছি। আপনি চাইলে আমি পুরো তথ্য দিয়ে দিতে পারি আমরা কি কাজ করেছি। একদম কথা বলছিলাম, রাজ্যের মন্ত্রী 3 দপ্তর যার হাতে রয়েছে, প্রথমত ফিশারি নিয়ে আমরা কথা বললাম, ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললাম, আরো বাকি দপ্তরগুলো নিয়ে কথা বলবো। তবে এই মুহূর্তের জন্য চলে যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আমরা কিন্তু আরো নানান বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তের জন্য ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। মাঝে মাঝেই দেখা যায় ওনার সামাজিক মাধ্যমের কিছু পোস্ট ঘিরে ওনাকে নিয়ে বিতর্ক রয়েছে, কারণে আপনাকে অনেক সময় বিতর্কের মুখে পড়তে হয়। আপনাকে অনেকেই বিতর্কিত মন্ত্রীও বলেন, কেন বলেন, মনে কি মনে হয় এবং সেটাকে কিভাবে হ্যান্ডেল করেন? সত্যটাকে তুলে ধরলে পরে মানুষ বিতর্কিত হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, সমাজের জন্য দুর্ভাগ্যের বিষয়। এটা ঠিক নিঃসন্দেহে আমি এটা বলতে পারি যে 100% অ্যাচিভমেন্ট নিশ্চয়ই হচ্ছে না গ্রাসরুট লেভেলে। তো সেই জায়গাতে আমি বলছি না যে আমরা 100% অ্যাচিভ করছি আমরা সেখানে, কিন্তু আমি উন্নয়নের ধীরগতি নাকি বাস্তবায়নের ধীরগতি? নিশ্চয়ই বাস্তবায়ন। উন্নয়নের স্বার্থে রাজনীতি নাকি রাজনীতির স্বার্থে উন্নয়ন? উন্নয়নের স্বার্থে রাজনীতি। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। যে আলোচনায় ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এবং যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম 3 দপ্তর, মৎস্য, প্রাণী সম্পদ এবং তফসিলি প্রজাতি যেটা রয়েছে। তো এতক্ষণ ধরে আমরা মৎস্য চাষ নিয়ে কথা বললাম এবং এই বিষয়গুলোর পাশাপাশি এই মুহূর্তে আমরা সরাসরি যে প্রশ্ন চলে যাব, প্রাণী সম্পদ দপ্তর নিয়ে কথা বলবো। আমি মৎস্য চাষ নিয়ে এই প্রশ্নটা করেছিলাম, এবারে প্রাণী সম্পদের দিকেও সরাসরি এই প্রশ্নটা যাব যে আপনারা প্রাণী সম্পদ দপ্তর থেকে দেখা যায় আপনারা যখন বেনিফিশিয়ারিদের সেখানে হাঁস মুরগি পালনের ক্ষেত্রে দিচ্ছেন বিভিন্ন সময়, আমি একই প্রশ্ন আবার এই ক্ষেত্রেও ঘুরিয়ে করছি, মাছের ক্ষেত্রে যেমন মাছের পোনার ক্ষেত্রে করা হয়েছিল, সেটা একেবারে গ্রাউন্ড লেভেলে কতটা মনিটরিং হচ্ছে যে যাদের দিচ্ছেন তারা সেটা আদৌ প্রতিপালন করছেন কিনা, করছেন না, না বাজারে এমনি বিক্রি করে দিচ্ছেন? আপনি মাছের ক্ষেত্রে বলেছিলেন যে মাছটা তো সেখানে কোনো না কোনোভাবে জলে যাবে, কিন্তু এই যে হাঁস মুরগির যেগুলো আপনারা দিচ্ছেন সেগুলো কতটা প্রতিপালন করছেন না বাজারে বিক্রি করে দিচ্ছেন? কারণ এই নিয়ে দেখা যায় আপনি যেটা বলেছিলেন মাছের ক্ষেত্রে একে দিলেন বা বিকে দিলেন বা সিকে দিলেন, আপনার পোনাটা তো জলে যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় প্রায় একটা দলবাজির অভিযোগ ওঠে। দেখুন, এই জায়গাতে আমি বলার আগে আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি। এআরডিডি ডিপার্টমেন্ট মূলত 3টা বিষয়ের উপর কাজ করে। এক হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইড করা, হেলথ কেয়ার সার্ভিস টু অ্যানিমেল,
আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি আছে তাদেরকে আমরা দুই রকমের হেলথ সার্ভিস প্রোভাইড করি। এক হচ্ছে প্রিভেন্টিভ মেজার অ্যান্ড সেকেন্ড হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার হচ্ছে আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে সেগুলিকে রোগমুক্ত রাখার জন্য, বিভিন্ন ডিজিজ থেকে মুক্ত রাখার জন্য আমরা সারা বছর ডিফারেন্ট টাইপের ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি। এবং যদি তারপরেও কোথাও কোনো রকমের কোনো পশু পাখি অসুস্থ হয় তার জন্য আমাদের কিউরেটিভ মেজারে প্রত্যেকটা গ্রামীণ স্তরে আমাদের সাব সেন্টার রয়েছে। মানুষের চিকিৎসার ক্ষেত্রে যেমন সাব সেন্টার আছে, সিমিলারলি প্রাণী চিকিৎসালয় হিসেবে আমাদের কিন্তু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তার উপরে আমাদের ডিসপেন্সারি রয়েছে, সাব ডিভিশনাল হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল আছে এবং পরবর্তী সময় স্টেট আমাদের যেটা আর কে নগর। এইভাবে আমরা পশু পাখিদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। এর বাইরে ইনোভেটিভ যেটা ত্রিপুরা রাজ্যে বামপন্থীদের আমলে কোনো দিন ছিল না, তারা কখনো কল্পনাও করেনি, সেটা আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবার আমরা শুরু করেছি মোবাইল ভেটেরিনারি ইউনিট, এমবিইউ সার্ভিস। এমবিইউ সার্ভিসে আমরা বলছি আপনার বাড়িতে কোনো পশু পাখি সিরিয়াস অসুস্থ হয়ে গেছে, তাকে আপনি হাসপাতালে নিয়ে যেতে পারছেন না চিকিৎসার জন্য, 1962-তে আপনি ফোন করবেন, আপনার বাড়িতে অ্যাম্বুলেন্স যাবে, সেখানে একজন ডক্টর থাকবেন, একজন এআরডিএ স্টাফ থাকবেন, গ্রুপ ডি স্টাফ সহ আপনার বাড়িতে গিয়ে তারা চিকিৎসা পরিষেবা দেবে। সেকেন্ড হচ্ছে আমাদের অ্যানিমেল অরিজিন ফুড লাইক মিল্ক, মিট অ্যান্ড এগ, এগুলির প্রোডাকশন যাতে রাজ্যে বাড়ানো যায় তার জন্য এআরডি ডিপার্টমেন্ট কাজ করে। যেমন এই যে আপনি বললেন হাঁসের বাচ্চা দেওয়া, মুরগের বাচ্চা দেওয়া, পিগলেট, এগুলি যে আমরা দিচ্ছি কেন, যাতে আমাদের রাজ্যে যে মাংসের চাহিদা আছে সেগুলিকে যাতে আমরা পূরণ করতে পারি। সিমিলারলি আমাদের দুধের প্রচুর ঘাটতি আছে আমাদের রাজ্যে, যে পরিমাণ দুধ আমাদের দরকার, মনে করুন আমাদের ডিপার্টমেন্টের ইনফরমেশন অনুযায়ী বা তথ্য অনুযায়ী বলছে পার ব্যক্তি পার ডে 300 গ্রাম আমাদের দুধের প্রয়োজন, হোয়ারেজ আমাদের রাজ্যে মাত্র 163 গ্রামের দুধের প্রোডাকশন আছে। তার মানে হিউজ গ্যাপ সেখানে আছে। এই গ্যাপটাই কিন্তু আমরা বাইরে থেকে যে সমস্ত প্রোডাক্ট দুধ নিয়ে আসি বা বাইরে থেকে আমরা যে দুধগুলি ইনপুট করছি এর মাধ্যমে কিন্তু আমাদের চাহিদা পূরণ করতে হচ্ছে। সিমিলারলি এগের প্রোডাকশন, এগ যে পরিমাণে আমাদের দরকার সেই পরিমাণে কিন্তু ডিমের উৎপাদন আমাদের নেই। তো আমরা চাইছি পোলট্রি বা এই যে ডাক হাঁস পালনের মাধ্যমে যাতে ডিমেরও উৎপাদন আমাদের রাজ্যে বৃদ্ধি করা যায়, সিমিলারলি মাংসের উৎপাদন বৃদ্ধি করা যায়। আমি আনন্দের সহিত আপনাকে জানাচ্ছি আমাদের রাজ্যে মাংস উৎপাদনে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ। মাংস আমাদের বাইরে থেকে আনতে হয় না, আমাদের রাজ্যে যে প্রোডাকশন আছে সেই প্রোডাকশনের মাধ্যমে আমাদের রাজ্যে মাংসের চাহিদা আমরা পূরণ করতে পারি। কিন্তু আজকের দিনেও দুধের উৎপাদন, দুধের ঘাটতি আমাদের রয়েছে এবং ডিমের ঘাটতি রয়েছে, যেটা আমাদের বাইরে থেকে এনে আমাদের সেটা মিট করতে হতো। এই জন্য আমরা এই সেক্টরে যেমন লাস্ট ইয়ার আমরা 2024-25 অর্থ বছরে 36,000 বেনিফিশিয়ারিকে আমরা পোলট্রি ডাকারিতে আমরা হেল্প করেছি। এর বাইরে পিকারিতে আমরা হেল্প করেছি, গোটারি আমরা দিয়েছি এবং বিভিন্ন জায়গাতে মানে আনএমপ্লয়েড ইউথ যারা আছে তাদেরকে এই সমস্ত সেক্টরে এঙ্গেজ করার জন্য আরেকটা ভারত সরকারের সাহায্যে আমরা প্রজেক্ট লঞ্চ করেছি, দ্যাট ইজ কল এনএলএম, ন্যাশনাল লাইভস্টক মিশন। এই ন্যাশনাল লাইভস্টক মিশনে বলছি কোনো বেকার যুবক বা যুবতী তারা যদি মনে করে যে আমি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে বা এই যে লাইভস্টক সেক্টরে গিয়ে আমি স্বাবলম্বী হতে চাই, আমি একটা বড় প্রজেক্ট করতে চাই, মনে করুন আপনার জমি আছে, আপনি ফার্ম করতে চান, আপনার প্রজেক্ট কস্ট এলো ধরুন 40 লাখ টাকা, আমরা বলছি স্বপ্ন আপনি দেখুন স্বপ্ন পূরণ করার দায়িত্ব এআরডিও ডিপার্টমেন্টে নেবে। সেখানে আন্ডার এনএলএম স্কিমে আমরা বলছি 50% সাবসিডি উইল প্রোভাইড, অর্থাৎ 40 লাখ টাকার প্রজেক্টে 20 লাখ টাকা আমরা আপনাকে সাবসিডি দিচ্ছি, রেস্ট 20 লাখ টাকা আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন অথবা নিজেও ইনভেস্ট করতে পারেন। তো প্রপারলি যদি কেউ প্ল্যান নিয়ে আসে তাহলে নিঃসন্দেহে তারা কিন্তু লাভবান হতে পারে। এই যে তিনটা সেক্টর, এক হচ্ছে আমাদের চিকিৎসা পরিষেবা দেওয়া প্রাণীদের বা পশু প্রাণীদের, এবং দুই হচ্ছে তাদের কি বলে অ্যানিমেল অরিজিন ফুডের প্রোডাকশন ইনক্রিজ করা, এন্ড থার্ড হচ্ছে এই সেক্টরকে কাজে লাগিয়ে রাজ্যের বেকারদেরকে কর্মসংস্থান দেওয়া। তার জন্য এই যে স্কিমগুলি, প্রজেক্টগুলি, এবং আমরা দেখেছি আপনি অবাক হবেন, আমি আপনাকে আমন্ত্রণ করছি, আপনি গুমতি জেলার আমাদের একজন সেখানে শর্মা দিদি আছে, সেখানে তিনি এন্টারপ্রেনিয়র প্রিয়াঙ্কা দেব শর্মা, আমি বলবো তিনি বাগমা বিধানসভা কেন্দ্রের
বাসিন্দা, বাগমা বিধানসভা কেন্দ্রে তার ফার্ম রয়েছে। ওনার ফার্ম আপনি ভিজিট করবেন, প্রত্যেক দিন ওনার লেয়ার ফার্ম থেকে এনএলএম স্কিমে আমরা ওনাকে প্রোভাইড করেছি। সেটা পার ডে ওনার ডিমের প্রোডাকশন আছে 3600 ডিমের প্রোডাকশন পার ডে। একটা ডিমের দাম যদি 7 থেকে 8 টাকা হয়, ওনার কত টাকা ইনকাম আছে পার ডে? আপনি ধরুন মিনিমাম যদি তিনি প্রফিট করেন 50%ও যদি প্রফিট করেন, তিনি আমাকে বলেছেন পার ডে ওনার কম করে 14 থেকে 15,000 টাকার তিনি ডিম বিক্রি করতে পারেন। 14 থেকে 15,000 ডিম বিক্রি করলে তিনি বলেছেন কমপক্ষে আমার 10,000 টাকা প্রফিট থাকবে, বাকিটা আবার ইনভেস্ট হবে। তো পার ডে যদি ওনার 10,000 টাকা ইনকাম হচ্ছে ওনার ফার্ম থেকে, তাহলে মাসে 30 দিনে 3 লাখ, বছরে 3/12 মানে 3 লাখ করে যদি মাসে হয়, বছরে 3/12 36 লাখ টাকা। 36 লাখ টাকা কিন্তু ওনার বছরে শুধুমাত্র পোল্ট্রি লেয়ার থেকে ওনার ইনকাম। সেম উনি পিগ ফার্ম করেছেন, পিগ ফার্ম থেকে তিনি আমাকে বলেছেন বছরে ওনার কম করে হলেও 6 থেকে 7 লাখ টাকা ইনকাম আছে। এর সাথে তিনি ফিশারি করেছেন, ফিশারি থেকে ওনার 4 থেকে 5 লাখ টাকা ইনকাম আছে। এর বাইরে আবার তিনি বিভিন্ন রকমের ভেজিটেবলের প্লান্টেশন করছেন, ফুলের প্লান্টেশন করছেন। এগুলো আমি বাদই দিলাম, শুধু পোল্ট্রি, পিগারি এবং ফিশারি এই তিনটা ইন্টিগ্রেটেড থেকে আমি দেখেছি ওনার কম করে 40 থেকে 45 লাখ টাকা ওনার বছরে ইনকাম আছে। তো আমি বলছি এটা একটা সবচেয়ে লাভজনক সেক্টর, যে সেক্টরকে কাজে লাগিয়ে আপনি লাভবান হতে পারেন। তো আমাদের রাজ্যে প্রোগ্রেসিভ ফার্মারের সংখ্যা বাড়ছে। এর বাইরে আমার প্রশ্নটা ছিল এই যে লাভজনক সেক্টর আপনি যেটা বলছেন যে যেখানে রোজগার বাড়ছে বেকার যুবকদের, কিন্তু যাদের এই যে আপনার যে তিনটে ডোমেইনে জিনিসগুলো দিচ্ছেন প্রোডাকশনের জন্য, সেটা তারা আদৌ নিজেরা লোন নিচ্ছে, প্রোডাকশনের জন্য জিনিস নিচ্ছে, কিন্তু নিয়ে নিজে কতটা করছে সেটার মনিটরিং কতটা হচ্ছে? কারণ এই নিয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে দলবাজির একটা অভিযোগ কিন্তু বারে বারে উঠে আসছে। দেখো, দলবাজি বিষয় এটা তো রাজনৈতিক বিষয়, এই রাজনীতিতে আমার প্রশ্নটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে মনিটরিংটা কতটা হচ্ছে? আমি এখানে আপনাকে আনন্দের সহিত বলছি, যেমন এইগুলিকে প্রপারলি মনিটরিং করার জন্য এটা ঠিক নিঃসন্দেহে আমি এটা বলতে পারি যে 100% অ্যাচিভমেন্ট তো নিশ্চয়ই হচ্ছে না গ্রাসরুট লেভেলে বা গ্রাউন্ড লেভেলে। কারণ অনেকে আছে নাম দিয়ে দেয় যে আমরা হয়তো কিছু পেয়ে যাব, টাকা পেয়ে যাব, কিন্তু যখনই আমরা বলি যে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে সেগুলি পালন করতে হবে, অনেকে সেখানে লেস ইন্টারেস্ট দেখায়। কিন্তু প্রকৃত যারা চাষি, প্রকৃত যারা প্রাণী পালক, তারা কিন্তু করছে। তো সেই জায়গাতে আমি বলছি না যে আমরা 100% অ্যাচিভ করছি আমরা সেখানে। কিন্তু আমি আরেকটা জিনিস আপনাকে বলি, যেমন ধরুন স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের এখন গ্রামীণ স্তরে গ্রামীণ মানুষকে স্বাস্থ্যের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে যেমন আশাকর্মী আপনি পাবেন। সিমিলারলি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এই বছর আমরা শুরু করেছি, এখন রিসেন্টলি আমরা সেটা লঞ্চ করব, আমরা এ হেল্প ওয়ার্কার অর্থাৎ এগ্রিগেটেড হেল্পার আমরা দিচ্ছি। এই যে সিমিলার টু আশাকর্মী, আশাকর্মী যেমন আছে স্বাস্থ্যকেন্দ্রে, সিমিলারলি প্রাণী পালক যারা আছে তাদের সাথে একদম ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে। এই জন্য গ্রামে গ্রামে আমরা একজন করে এ হেল্প ওয়ার্কার দিচ্ছি, তারা যাতে এই সেক্টরে মোটিভেট করার জন্য, মানে দ্রুত কন্ট্যাক্ট যাতে আমরা করতে পারি তাদের সাথে, তার জন্য এ হেল্প দিচ্ছি। এর বাইরে আমরা গত সপ্তাহে লঞ্চ করেছি, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোনোদিন ছিল না, লাল পার্টির সময়, বামপন্থাদের সময় কোনোদিন ছিল না, কল্পনাও তারা করতে পারেনি। আমাদের রাজ্যে যে সমস্ত প্রাণী পালক, যাদের গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, পোল্ট্রি আছে, এগুলির কি হচ্ছে দেখা যায় ন্যাচারাল ক্যালামিটিতে অনেক সময় লস হচ্ছে, মারা যাচ্ছে, বজ্রপাতে মারা যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আমরা বলছি এখন 100% পশুর যারা পালন করছে তাদেরকে আমরা ইন্স্যুরেন্স কভার করব। এবং গত সপ্তাহে আমরা লঞ্চ করেছি ইন্স্যুরেন্স স্কিম ফর লাইভস্টক, এবং 29,000 অ্যানিমেলকে এই বছর আমরা কভার করব। নেক্সট ফেজে আরো করব। আমাদের টার্গেট আছে নেক্সট 3 বছরের মধ্যে যাতে 1 লাখের মতো প্রাণীকে আমরা সেই ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি। এর বাইরে আমি যখন মন্ত্রী হয়েছি 2023-24 অর্থ বছর থেকে আমরা শুরু করেছি কম্পেনসেশন ফর লাইভস্টক লস ইন এনি আনন্যাচারাল ডেথ অর অ্যাক্সিডেন্টাল ডেথ। মনে করুন আপনার একটা গরু আছে, গাড়ি ধাক্কা দিয়ে মেরে পালিয়ে গেল, আপনি আধা ঘন্টা পরে খবর পেলেন আপনার গরু মারা গেছে, গাড়ি পালিয়ে গেছে, আপনি জানতে পারলেন না। আপনি কি করবেন? গরিব মানুষ, আপনার কোনো সহায়তা নেই। এখন আপনি সাথে সাথে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের যে আপনার নিয়ারেস্ট অফিস আছে সেখানে খবর দেবেন, আপনাকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত আপনাকে আমরা ক্ষতিপূরণ দিচ্ছি। মনে করুন আপনার গরুর বাজার মূল্য 15,000 টাকা, আমরা 15,000 টাকা আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছি। মনে করুন আপনার গরু মাঠে ঘাস খাচ্ছে, হঠাৎ করে বজ্রপাতে আপনার গরু মারা গেল, অ্যাক্সিডেন্টাল ডেথ, আমরা ক্ষতিপূরণ দেব সর্বোচ্চ 20,000 টাকা। আপনার পোল্ট্রি ফার্ম আগুনে জ্বলে গেছে, আমরা সর্বোচ্চ 20,000 টাকা ক্ষতিপূরণ দিচ্ছি। আপনার 10টা ছাগল মারা গেছে, তার ক্ষতিপূরণ হয়তো 30,000 টাকা হবে, কিন্তু আমরা 30,000 টাকা দেবো না, আমরা সর্বোচ্চ 20,000 টাকা দিচ্ছি। এই যে স্কিম আমরা নতুন করে এই বছর
চালু করেছি। আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, এই প্রাণী পালকদেরকে উৎসাহিত করার জন্য কিষাণ সম্মান নিধির কথা যেটা আমি বললাম, সিমিলারলি এই 23-24 অর্থ বছর থেকে আমরা শুরু করেছি প্রাণী পালক সম্মান নিধি, বছরে 6,000 টাকা করে আর্থিক সুবিধা। গত 23-24 আমরা 5,000 বেনিফিশিয়ারিকে দিয়েছি, 24-25 দিয়েছি 5,000, 25-26 আমরা আরো 5,000 বেনিফিশিয়ারিকে দিচ্ছি। আমাদের টার্গেট সেই নাম্বারটাকে যাতে আগামী দিনে আরো বাড়ানো যায়। এবার একটা জিনিস জানতে চাইবো যে আমরা দেখেছি যে এবারের যে বাজেট ছিল সেই বাজেটে আপনি যেটা বলছিলেন যে মোবাইল ভ্যান বা মোবাইল ইউনিট চালু হয়েছে, এই বছর আমরা মিনি মোবাইল ব্যাটারি ইউনিট যেটা চালু করেছেন সেটা প্রায় 4,50,00,000 টাকার সংস্থান রাখা হয়েছে। কিন্তু এই যে বাজেটে যে মিনি মোবাইল ব্যাটারি ইউনিটগুলোর কথা বলা হয়েছে সেটা কবে নাগাদ চালু হবে? এগুলি আন্ডার প্রসেস। আমি বলছি কেন আমরা বাজেট এগুলো রেখেছি, এটাও দেখুন এটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ। আমরা যখন ফিল্ড লেভেলে যাচ্ছি, গ্রাসরুট লেভেলে যাচ্ছি, কারণ আমাদের কাছে এই যে অ্যাম্বুলেন্সের কথা বললাম আমরা 1962, এই মুহূর্তে সারা রাজ্যে আমাদের কাছে 13টা এমবিইউ আছে, অর্থাৎ 13টা বড় অ্যাম্বুলেন্স আছে, 8টা জেলা আছে, ঠিক কোনো কোনো জেলাতে 2টা আছে। কিন্তু আমাদের রাজ্যের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকা একটা অ্যাম্বুলেন্স দিয়ে পুরো ডিস্ট্রিক্ট কভার করা যায় না। এখন আমাদের টার্গেট প্রত্যেকটা ব্লক লেভেলে আমরা একটা করে মিনি মোবাইল ব্যাটারি ইউনিট দেবো। যেমন ধরুন আমাদের ছোট ছোট অ্যাম্বুলেন্স গাড়ি আছে মানুষকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, সিমিলারলি এই মিনি মোবাইল ভেটেনারি রিমোট এরিয়াতে পৌঁছে যাবে যাতে সেখানকার মানুষের চিকিৎসা বা সেখানকার যে পশু পাখি আছে তাকে যাতে খুব দ্রুত আমরা চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারি, তার জন্য। তবে এই বছরের মধ্যে সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। এই জায়গায় একটা প্রশ্ন করতে চাইবো, আপনি এই যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া অ্যাম্বুলেন্স বা মিনি ভেটেনারি মোবাইল ভ্যান যে চালু করছেন, এটা তো গেল একটা পার্ট, কিন্তু এই যে হাসপাতালগুলো রয়েছে পশু চিকিৎসার ক্ষেত্রে, সেটা যদি বলি শহর আগরতলার ক্ষেত্রে বা এই যে আরকিনগর রয়েছে বা এখানে আমাদের যেটা অভয়নগরে রয়েছে, সেখানে পরিষেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটাই ঘাটতি রয়েছে। পরিষেবার ক্ষেত্রে যখনই দেখা যায় বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে আমরাও দেখেছি, আমাদের ক্যামেরায় উঠে এসছে বিভিন্ন সময়, যে দেখা যায় প্রাণীদের নিয়ে গিয়ে সেখানে সঠিক পরিষেবা পাচ্ছেন না যারা পশু পালন করছেন, পাশাপাশি সেখানে সঠিক পরিমাণে ঔষধপত্র, বিভিন্ন অভিযোগ কিন্তু বারে বারে উঠে আসছে। এই বিষয়টা আপনারা মোবাইল মিনি ভ্যান চালু করছেন, অ্যাম্বুলেন্স পরিষেবা সেখানে পাহাড়ে পৌঁছে দিতে চাইছেন, অথচ শহরের মতো প্রাণকেন্দ্রে দেখা যাচ্ছে হাসপাতালে সঠিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। দেখুন এটা একটা চ্যালেঞ্জিং সেক্টর, এটা দীর্ঘ বছরের অভ্যাস বামপন্থাদের সময় থেকে। আমি প্রথমেই বলেছি এই ডিপার্টমেন্টটা একটা সময় কর্নার ছিল, নেগলেক্টেড ছিল। স্বাভাবিক কারণে যারা এমপ্লয়ি ছিল তারা কখনো সেইভাবে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করেনি, কারণ উপর থেকে সেই রকমের উদাসীনতা ছিল। কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে নিঃসন্দেহে বলতে পারি আজকের দিনে এআরডি ডিপার্টমেন্টের সমস্ত অফিসিয়াল যারা আছেন, ইভেন যারা গ্রাউন্ড লেভেলে ডক্টর হিসেবে কাজ করছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সার্ভিস দিচ্ছেন। এটা ঠিক চ্যালেঞ্জেস তো নিশ্চয়ই থাকবে, সরকারি কাজে কোথাও না কোথাও চ্যালেঞ্জ থাকে। 100% লোকের ইকুয়াল কন্ট্রিবিউশন আমরা পাই না, তার জন্য ডিপার্টমেন্টে আমরা অনেক রকমের রিফর্ম আনছি, বিভিন্ন রকমের পলিসি তৈরি করছি, নিজেরা ফিল্ড ভিজিটে যাচ্ছি। আপনি নিজেও দেখেছেন আমি অনেকবার সারপ্রাইজ ভিজিট করেছি যাতে এমপ্লয়ীদেরকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ করা যায়। এবং এই লাস্ট বছর থেকে, এই বছর থেকে অর্থাৎ 24-25 অর্থ বছর থেকে আমি শুরু করেছি, আপনারা দেখেছেন হয়তোবা, আমাদের অফিসিয়াল যারা আছে যারা বেস্ট পারফরমেন্স করবে আমাদের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস এর জন্য, তাদেরকে কিন্তু বছরের শেষে আমরা সম্মানিত করব, ফেলিসিটেট করব। এবং যারা ঠিকঠাক করতে পারবে না তাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই দপ্তর করবে। এই হিসাবে কিন্তু আমরা গত বছর থেকে শুরু করেছি। আমি আনন্দের সহিত বলছি, আমাকে অনেক অফিসাররা বলেছেন যে স্যার আমার চাকরি আর 1.5 বছর আছে, 2 বছর আছে, কেউ বলছেন 3 বছর আছে। কিন্তু এত বছর চাকরি করার পরে এই প্রথমবার আপনার নেতৃত্বে আমরা যে পরিশ্রম করছি তার সম্মানিত হওয়ার সুযোগ আমরা পাচ্ছি, বা আমাদের হার্ডওয়ার্ককে কেউ রিকগনাইজ করছে। তো এগুলি আমরা করছি যাতে এই সমস্ত ফিল্ড লেভেলের যে প্রবলেমগুলি আছে সেগুলিকে সলভ করা যায়। আর একটা জিনিস হচ্ছে পাবলিকের এক্সপেকটেশন অনেক বেশি, কোনো কোনো সময় 100% এক্সপেকটেশন ফুলফিল করা যায় না, সেই ক্ষেত্রে কমপ্লেন হয়। তবে আমরা চেষ্টা করছি যাতে কোনো রকমেরই কমপ্লেন আমাদের গ্রাসরুট লেভেলে না থাকে। তার জন্য আমাদের দপ্তর, আমার সেক্রেটারি, ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর সবাই মিলে কিন্তু আমরা মানে দলবদ্ধভাবে আমরা কাজ করছি এবং আমরা চেষ্টা করছি এই চ্যালেঞ্জেসগুলি যেগুলি রয়েছে এগুলি আমরা আগামী দিন ওভারকাম করতে পারি। আমাদের সময়ও প্রায় শেষের দিকে, এবারে আপনার তফসিলি
যে দপ্তর রয়েছে সেদিকে যাব, তার আগে আরো একটা ছোট্ট প্রশ্ন করছি। এই যে ভ্রাম্যমাণ যে মোবাইল ভ্যানগুলো, সেটা দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে, এমনি যখন মানুষের পরিষেবার ক্ষেত্রেও দেখা যায়, ভ্রাম্যমাণ মোবাইল ভ্যানগুলো চালু হওয়ার কিছুদিন পরে দেখা যায় সেটা হয়তো নষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকে। মানে যেটা আমি বলছিলাম যে যত্নের অভাবে বা তত্ত্বাবধানের অভাবে, সঠিক ম্যানেজমেন্টের অভাবে। সেখানে এবারের বাজেটে যে টাকার বরাদ্দ করা হয়েছে 4,50,00,000 টাকা, সেটা তো একটা হিউজ টাকা। সেই টাকায় প্রায় 55টি মিনি মোবাইল ভ্যান সেখানে, সেই টাকাটা কতটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে? এই যে, কারণ এটা তো আমাদের ওই আপনি যেটা বলছেন যে একটা তো ধারা রয়ে গেছে কর্মচারীদের মধ্যে, সেই ধারাটা। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এটা আমাদের হিউজ ডিমান্ড। কোনো গাড়ি আটকে থাকার কোনো সুবিধা নেই, কারণ এগুলি আমাদের গ্রাউন্ড লেভেলে এটা কাজ করবে 24/7 যাতে সার্ভিস দিতে পারে, তার উদ্দেশ্য নিয়ে আমরা করছি। এবং আমরা যে লেভেলে ফিল্ডে যাচ্ছি, আমাদের ডেপুটি ডাইরেক্টর লেভেলে এখন আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি প্রত্যেক অফিসার সপ্তাহে 2 দিন ফিল্ড ভিজিট করবে। তো স্বাভাবিক কারণে এগুলি চোখে আসবে, আমরা নিজেরা যাচ্ছি, এমন তো নয় যে আমরা যাচ্ছি না। তো এইরকম প্রশ্নই উঠে না যে এটা প্রপার ইমপ্লিমেন্টেশন হবে না। প্রপার ইমপ্লিমেন্টেশন হবে এবং পাবলিকও সার্ভিস পাবে, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। আপনি আমার উপর বিশ্বাস ভরসা রাখতে পারেন, আমার দপ্তরের আমার কর্মচারী যারা আছে তাদের প্রতি বিশ্বাস ভরসা রাখতে পারেন, নিঃসন্দেহে আমরা সেটাকে করে দেখাবো। এবারের বাজেটে ছিল তফসিলি জাতিভুক্ত যে ছাত্রদের ছাত্রাবাস, আইটি পরিকাঠামো গড়ে তোলার কথা উল্লেখ করা হয়েছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে এবং আমরা কবে নাগাদ সম্পূর্ণভাবে সেই বাস্তবায়নটা দেখতে পাবো? দেখুন, আমাদের পক্ষ থেকে সব রকমের পরিকল্পনা, সব রকমের টেকনিক্যাল ম্যাটার আমরা কমপ্লিট করে রেখেছি। ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যখনই আমাদের ফান্ড রিলিজ করবে, উইদিন দ্য ভেরি শর্ট টাইম আমরা কিন্তু সেটা কাজে লাগাবো। এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কথা আমি আপনাকে বলি, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মূলত এসসি অধ্যুষিত গ্রামের যারা মানুষ আছেন তাদের ছেলে মেয়েদের স্কলারশিপ প্রোভাইড করা। সেটা 2 রকমের, একটা হচ্ছে প্রি মেট্রিক আর একটা হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ। তো একটা হচ্ছে আমাদের বিএমএস পোর্টালের মাধ্যমে আর একটা এনএসপি পোর্টালের মাধ্যমে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তো এটা সমস্যা হচ্ছে কি আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, এটা চ্যালেঞ্জেসটাও রাজ্যের মানুষের জানা উচিত। কারণ যে সিস্টেমে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টগুলি কাজ করে, যেমন ধরুন আমাদের সাব ডিভিশন লেভেল ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন লেভেল ওয়েলফেয়ার অফিসার হন একজন টিসিএস অফিসার, তিনি আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসার হন না, ডাইরেক্ট হন না। যেমন ডিস্ট্রিক্ট লেভেল ওয়েলফেয়ার অফিসার, তিনি ডিস্ট্রিক্টের কোনো না কোনো ডিসিএম যিনি ডিএম এর কন্ট্রোলে থাকেন, সাব ডিভিশন লেভেলে তিনি এসডিএম এর কন্ট্রোলে থাকেন। এই ডিপার্টমেন্টরা কন্ট্রোল করে জিএপিএনটি বা অন্য আদার রিলেটেড বা কেউ রেভিনিউর আন্ডারে। এবারে স্কুল লেভেলে ছাত্রছাত্রীদের স্কলারশিপে দেওয়ার ক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য কারা কাজ করে? আইএনও কাদেরকে দেওয়া হয়? স্কুলের টিচার। তো তারাও আমাদের ডিপার্টমেন্টের স্টাফ না, তারা এডুকেশন ডিপার্টমেন্টের স্টাফ। তো আমাদের কি হচ্ছে, পরনির্ভরশীলতার উপর বেস করে আমাদের কাজ করতে হচ্ছে। তো রিসেন্টলি এই প্রবলেমগুলি আমি ফেস করেছি এবং আমি খুব ক্লোজলি সেগুলিকে আইডেন্টিফাই করতে পেরেছি যে প্রবলেমটা কি, কেন এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেইভাবে উন্নতি করতে পারছে না। তো আমরা দেখছি যে ম্যান পাওয়ার আমাদের বড় ইস্যু, কারণ আমাদের নিজস্ব কোনো ম্যান পাওয়ার নেই। তো রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নিজস্ব ম্যান পাওয়ার আমরা তৈরি করব। তারপরেও গত 2.5 বছরে আমাদের যে ক্লোজ মনিটরিং রেগুলারলি, এতে করে কিন্তু হিউজ আমরা ডিফারেন্ট পাচ্ছি এবং প্রচুর পরিমাণে এনএসপি বা প্রি মেট্রিক স্কলারশিপ, বিএমএস পোর্টালে আমরা সুযোগ সুবিধা প্রদান করছি। এর বাইরে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা নামে একটা স্কিম রয়েছে, পিএম অজয়। এই পিএম অজয় স্কিমে আমাদের রাজ্যের এসসি ডমিনেটেড এরিয়াগুলিতে যেমন ধরুন গ্যাপ ফিলিং ফান্ডে আমরা কাজ করি। বিভিন্ন জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট, হোস্টেল ডেভেলপমেন্ট, অন্যান্য অ্যাক্টিভিটিস যেগুলি লোকাল ডিমান্ড থেকে, সেগুলির উপরও কাজ চলছে এই বছর। এর বাইরে এই বছরের বাজেটে আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, কারণ এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট খুব লিমিটেড কাজ সেখানে আমি দেখেছি। তো এই বছর আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, ফিনান্স মিনিস্টারকে ধন্যবাদ জানাই, তারা সায় দিয়েছেন এবং আমাদের দাবিকে স্বীকার করেছেন। এই বছর নতুন করে আমরা একটা হেড ক্রিয়েট করেছি এবং স্কিম লঞ্চ করেছি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তপশিলি জাতি বিকাশ যোজনা। এখানে আমরা বলছি গ্রামীণ মানুষ যারা আছেন এসসি কমিউনিটির, তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের জন্য, বিশেষ করে যারা স্মল ভেন্ডার আছেন, যারা ড্রাই ফিশ সেলার, ফিশ সেলার বা ভেজিটেবল ভেন্ডার্স, তাদের যাতে আমরা ফিনান্সিয়ালি আরো ক্যাপাবল করতে পারি, তার জন্য ইনকাম জেনারেশনে আমরা স্কিম এনেছি। তাদেরকে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেব, লাইক 10,000 12,000 করে। এর বাইরে আরেকটা শেষ করছি আমি, এই কম্পোনেন্টে আমরা আরেকটা ধরেছি, যেমন যারা গরিব মানুষ আছে তাদেরকে
পোল্ট্রি ফার্ম বা ওই যে ডাক, হাঁস, মুরগি, এগুলির মাধ্যমে আমরা আরো কিছু টাকা দেবো, যাতে তারা এগুলি প্রতিপালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে আরো কিছু করা। রিসেন্টলি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ইতিহাসে প্রথমবার, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবার, আমি মন্ত্রী হওয়ার পরে গত 10-12 দিন আগে আমাদের রাজ্যের যারা এসসি রিজার্ভ কনস্টিটিউয়েন্সি থেকে যারা বিধায়ক হয়েছেন তাদেরকে আমন্ত্রণ করেছি, সবাইকে চিঠি দিয়েছি, আমি নিজে ফোন করেছি এবং ফোন করে আমরা আগরতলার যে স্টেট গেস্ট হাউস আছে সেখানে মিটিং করেছি, তাদের আহ্বান করে বলেছি যে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই কাজ করছে, আর কি নতুন কাজ করা যেতে পারে এসসি মানুষের ডেভেলপমেন্টের জন্য আপনারা আইডিয়া দিন। একটা ফ্রুটফুল ডিসকাশন ছিল, অত্যন্ত প্রোডাক্টিভ ডিসকাশন ছিল এবং অনেকেই আইডিয়া দিয়েছেন, বিভিন্ন ইনোভেটিভ প্রপোজাল দিয়েছেন এবং সেগুলিকে আমরা কম্পাইল করছি। আগামী দিন এসসি অধ্যুষিত মানুষের সমস্ত ক্ষেত্রে সুবিধার জন্য, তাদের উন্নয়নের জন্য একটা কম্প্রিহেন্সিভ বড় প্রজেক্ট আমরা তৈরি করছি এবং আমাদের টার্গেট আগামী এই যে 25-26 ফিনান্সিয়াল ইয়ার তার শেষের দিকে অ্যাটলিস্ট আমরা সেটাকে যাতে লঞ্চ করতে পারি। এসসিদের কৃষ্টি সংস্কৃতিকে প্রিজার্ভ করা, তাদের যে ট্র্যাডিশন সেগুলিকে প্রমোট করা, এসসি ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, বিভিন্ন জায়গায় নেশা থেকে তাদেরকে রক্ষা করতে তাদের ডি এডিকশন সেন্টার বা অন্যান্য বিভিন্ন ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে, অর্থাৎ একটা ব্যতিক্রমী পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি। আমার বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও আপনারা মানে বিরাট একটা সফলতা দেখবেন এবং বিরাট একটা পরিবর্তন দেখতে পারবেন। আমাদের আলোচনা এতক্ষণ ধরে 3 দপ্তর নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, একেবারে শেষ দিকে চলে যাব। শুরুতে আমি একটা কথা বলেছিলাম, বিতর্কিত মন্ত্রী। আপনার বিভিন্ন সময় দেখা যায় যে সামাজিক মাধ্যমের বিভিন্ন স্টেটমেন্ট বা বিভিন্ন স্টেটমেন্টের কারণে আপনাকে অনেক সময় বিতর্কের মুখে পড়তে হয়, আপনাকে অনেকেই বিতর্কিত মন্ত্রীও বলেন। কেন বলেন, কি মনে হয় এবং সেটাকে কিভাবে হ্যান্ডেল করেন? দেখুন, এটা আমাদের বিশেষ করে আমি মনে করি হিন্দু বাঙালিদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। আজকে যে সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলেছি এবং দীর্ঘ বামপন্থাদের শাসনে, কংগ্রেস শাসনে আমাদেরকে এমনভাবে মানে দাবিয়ে রাখা হয়েছে, এই জাতিকে, হিন্দু সমাজকে এমনভাবে তারা পেছনে ফেলে দিয়েছে, আমাদের মস্তিষ্ককে এমনভাবে তারা ওয়াশ করে দিয়েছে যে আর সত্যটাকে সত্য বলতে মানুষে ভয় পাচ্ছে, সত্যটাকে সামনে তুলে ধরতে মানুষ বারবার ইতস্ততা করছে, সত্যটাকে তুলে ধরলে পরে মানুষ বিতর্কিত বলছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, সমাজের জন্য দুর্ভাগ্যের বিষয়। আপনি কোনটাকে বিতর্কিত বলছেন? বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা বিতর্কিত বিষয়। কাশ্মীরে হিন্দুরা তাদের নিজের ভিটে মাটি ছেড়ে নিজের জীবন রক্ষায়, নিজের পরিবারের জীবন রক্ষায় পালিয়ে জীবন বাঁচিয়েছে, এটা কি বিতর্কিত বিষয়? পশ্চিম বাংলায় প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতিত হচ্ছে যে সমস্ত মুসলমান বহুল এলাকাতে, কিছুদিন আগে মুর্শিদাবাদে সেটা দেখেছেন, এটা কি বিতর্কিত বিষয়? আমাদের হিন্দুদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান সেই মথুরায় কৃষ্ণ মন্দির ভেঙে শাহী ঈদগাহ তৈরি করা হয়েছে, এটা কি বিতর্কিত বিষয়? ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যা রামের মন্দির ভেঙে সেই বাবর মসজিদ তৈরি করে রামের মন্দির ভেঙেছিল, এই চির সত্যটা কি বিতর্কিত বিষয়? আপনার গুজরাটের সোমনাথ মন্দির, যে সোমনাথ মন্দিরকে কয়েকবার গজনবী থেকে শুরু করে ঔরঙ্গজেব, শাহজাহান বিভিন্ন সময় সেই মুঘলরা ভেঙেছে এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন হিন্দু মহিষীরা সেটাকে বানিয়েছে, সেই প্রায় 12 বার সেই আমাদের যে সোমনাথের মন্দির ভাঙা হয়েছে, শত শত হিন্দু মন্দির ভাঙা হয়েছে। এই ভারতবর্ষে মুঘলরা এসে লাখ লাখ হিন্দুদের তরোয়ালের আঘাতে তাদের ধর্মান্তরিত করেছে, তাদের ছেলে মেয়েদের উপর অত্যাচার করেছে। কোনটাকে আপনি বিতর্কিত করতে চাইছেন? সত্যটাকে সত্য স্বীকার করতে হবে, এটা উপযুক্ত সময়। এটাকে বিতর্ক বলে হাসাহাসি করা, নিজের কৃষ্টি সংস্কৃতিকে পেছনে ফেলে বামপন্থী কংগ্রেসীদের এজেন্ডাকে হাতিয়ার করা, এটা দুর্ভাগ্যের বিষয়। কিন্তু বাঙালিদের অবস্থান পরিবর্তন করতে হবে, এই সমাজকে জাগ্রত করতে হবে, অন্যথায় বিপদ আসন্ন। এমনটা ভাববার কোনো দরকার নেই যে ত্রিপুরা রাজ্যের হিন্দু বাঙালিরা সেফ আছে, বাকিরা অসুবিধা আছে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, সমাজকে একত্রিত করতে হবে। মাথায় রাখবেন, ত্রিপুরা রাজ্যের যে জমি আছে এটা লিমিটেড, হিন্দু বাঙালিদের জন্য লিমিটেড জায়গা। ত্রিপুরা রাজ্যের যে শাসন ব্যবস্থা বা সরকারের আইন অনুযায়ী 6 শিডিউলের আমাদের যে টিটিএডিসি এরিয়া রয়েছে সেটা ট্রাইবালসদের জন্য প্রিজার্ভ করা হয়েছে, সেখানে আপনি বাঙালি কি জমি কিনতে পারবেন না। আপনার এলাকায় যে জমি আছে,
হিন্দু বাঙালিদের জন্য যে জমি আছে সেটাও যদি বাংলাদেশি জিহাদিরা এসে পরিকল্পিতভাবে আপনার জমি দখল করে সেখানে ল্যান্ড জিহাদ কেউ চালায়, আর এটা যদি আমি প্রতিবাদ করি, এটাকে যদি বিতর্কিত বলেন, আপনি বলতে পারেন, কিন্তু সত্যকে কখনো দাবিয়ে রাখা যায়। সত্যকে দাবিয়ে রাখতে পারেনি। গত পরশুদিন আপনারা দেখেছেন 17 বছর পরে সেই সাধ্বী প্রজ্ঞা ঠাকুর যাকে কংগ্রেসীরা ভাগবা আতঙ্কবাদ, হিন্দু টেরর নাম দিয়ে, আরএসএস কে ভাগবা আতঙ্কবাদ নাম দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে যাকে জেলবন্দি করেছিল, সত্যের জয় চিরসন্তন, সত্যের জয় অবশ্যম্ভাবী। গত পরশুদিন ভারতবর্ষের স্পেশাল এনআইএ কোর্ট সেটা রায় দিয়েছে এবং 17 বছর পর তাদেরকে মুক্তি দিয়েছে। কোনটাকে বিতর্ক বলবেন? এটা ঠিক করতে হবে সমাজকে। একদম, সেখানে মানে ধরেই নিতে পারি মানে বিতর্কিত হলেও সত্যি কথা মন্ত্রী সুধাংশু দাস বলবে। আমাদের মানে যে আলোচনায় ছিলাম এতক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, আলোচনার একেবারে শেষ দিকে চলে যাচ্ছি আমরা, মানে যাকে বলবো যে একেবারে এন্ড পজিশনে চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যেতে যেতে 5টা একেবারে ছোট্ট র্যাপিড ফায়ারের ছোট্ট 5টা প্রশ্ন করব, এক কথায় উত্তর দেবেন। প্রথম প্রশ্ন থাকছে, উন্নয়নের ধীরগতি নাকি বাস্তবায়নের ধীরগতি? নিশ্চয়ই বাস্তবায়নের ধীরগতি। আমার দ্বিতীয় প্রশ্ন থাকছে, প্রাণী সম্পদ বৃদ্ধি নাকি মানুষের রোজগার বৃদ্ধি, কোনটা অগ্রাধিকার? দেখুন, প্রাণী সম্পদ বৃদ্ধি হলেই মানুষের রোজগার বৃদ্ধি হবে, তো এটার দুইটার ক্ষেত্রে এটা মানে প্রাসঙ্গিকতা আছে। তবে নিশ্চয়ই মানুষের রোজগার বৃদ্ধি পাচ্ছে, পার ক্যাপিটা ইনকাম আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকারে বৃদ্ধি পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আমরা যখন কাজ করছি, বামপন্থাদের সময় যেখানে 1,02,000 টাকা পার ক্যাপিটা ইনকাম ছিল 2017-18 সালে, আজকের দিনে সেটা দাঁড়িয়েছে 1,98,000 টাকা। নিঃসন্দেহে মানুষের ইনকাম বৃদ্ধি পাচ্ছে। স্যার এক কথায় উত্তর চাইবো, কারণ আমাদের র্যাপিড ফায়ার যেহেতু। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি, জনগণ নাকি মন্ত্রীর পদ, কোনটি বেশি গুরুত্বপূর্ণ আপনার দৃষ্টিতে? গণতন্ত্রে জনগণ শেষ কথা। 4 নম্বর প্রশ্নে যাচ্ছি, উন্নয়নের স্বার্থে রাজনীতি নাকি রাজনীতির স্বার্থে উন্নয়ন? উন্নয়নের স্বার্থে রাজনীতি। আমাদের লাস্ট প্রশ্ন যেটা 5 নম্বর প্রশ্ন, মন্ত্রী হিসেবে সুধাংশু দাস সফল নাকি কোথাও ঘাটতি রয়েছে? আপনি নিজে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার দৃষ্টিতে কি মনে করেন? এই উত্তর নিশ্চয়ই আমি দেব না, এই উত্তর দেবেন রাজ্যের জনগণ, রাজ্যের মানুষ, কারণ তারা ঠিক করবে ব্যক্তি সুধাংশু দাস মন্ত্রী হিসেবে সফল নাকি ব্যক্তি জীবনে সফল। এটা আমি মন্ত্রী হিসেবে আমি জনগণ সাজতে পারি না, এটা হয় না, তো এটা জনগণকে ঠিক করতে দিতে হবে। লেট পিপল ডিসাইড। একদম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আপনার ব্যক্তি জীবন থেকে রাজনীতি থেকে দপ্তর সমস্ত বিষয় নিয়ে কথা বললাম। আমাদের সঙ্গে আজকে এই 1টা ঘন্টার আলোচনায় কিন্তু ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। তার ব্যক্তিগত জার্নি থেকে দপ্তরের বিভিন্ন এবং আসুক কি কি প্রকল্প আসছে এবং কোথায় ঘাটতি রয়েছে সমস্ত কিছু স্বীকার করে নিয়ে কিন্তু 1টা ঘন্টা আমাদের নানান তথ্য ভাগ করে নিলেন নিউজ টুডের পর্দায়। আপনারা সেই আলোচনা এতক্ষণ ধরে শুনলেন এবং সঙ্গে আমি চন্দ্রিমা ছিলাম আপনাদের সঙ্গে। এই ধরনের নানান বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব নিউজ টুডের পরবর্তী কোনো এক সম্প্রচারে। এই মুহূর্তের জন্য চোখ রাখুন নিউজ টুডের পরবর্তী সম্প্রচারে। মাঝে মাঝেই দেখা যায় ওনার সামাজিক মাধ্যমের কিছু পোস্ট ঘিরে ওনাকে নিয়ে বিতর্ক রয়েছে, কারণে আপনাকে অনেক সময় বিতর্কের মুখে পড়তে হয়। আপনাকে অনেকেই বিতর্কিত মন্ত্রীও বলেন, কেন বলেন, মনে কি মনে হয় এবং সেটাকে কিভাবে হ্যান্ডেল করেন? সত্যটাকে তুলে ধরলে পরে মানুষ বিতর্কিত হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, সমাজের জন্য দুর্ভাগ্যের বিষয়। এটা ঠিক, নিঃসন্দেহে আমি এটা বলতে পারি যে 100% অ্যাচিভমেন্ট নিশ্চয়ই হচ্ছে না গ্রাসরুট লেভেলে। তো সেই জায়গাতে আমি বলছি না যে আমরা 100% অ্যাচিভ করছি আমরা সেখানে, কিন্তু আমি উন্নয়নের ধীরগতি নাকি বাস্তবায়নের ধীরগতি? নিশ্চয়ই বাস্তবায়ন। উন্নয়নের স্বার্থে রাজনীতি নাকি রাজনীতির স্বার্থে উন্নয়ন? উন্নয়নের স্বার্থে রাজনীতি।